ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। বিস্তারিত আলোচনা এখানে হয়েছে, এখানে আমার মনে হয় বিস্তারিত আলোচনাতে না যাওয়াই ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে আমার যা বক্তব্য, যা সত্যি ঘটনা, ওই গোয়েবেলসে কায়দায় যে মিথ্যে বলতে বলতে সত্য করা, এটা তো আমি কোনোদিন পছন্দও করি না, বা অন্যরা যখন করে আমি অপছন্দ করি। এটা শুনলাম আমরা এখানে। আর আমাদের রতনবাবু একটু আগে বলেছেন যে মেট্রো ভাষণ এখানে দেওয়া হয়েছে, খুব ভালো লাগলো শুনতে যে বিধানসভাকে পবিত্র আমরা বলি, কীরকম একটা অবস্থা ছিল। যাই হোক, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট, যেটা NGNREGA বলা হয়, ভারত সরকার দ্বারা একটা সৃষ্ট আইন। এই আইন মোতাবেক এটা চাহিদা অনুযায়ী, কিন্তু চাহিদা অনুযায়ী প্রতি জব কার্ড, যারা গ্রামীণ পরিবার আছে, প্রতিটা জব কার্ডে 100 দিন পর্যন্ত কাজ পেতে পারে। যারা পাত্রপ্রাপক তারা 150 দিন পর্যন্ত পেতে পারে। দেশের প্রত্যেকটি রাজ্য কিন্তু একই আইনের আওতায় আছে এবং এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার সামগ্রিকভাবে চিন্তা করে গ্রামীণ পরিবারগুলোকে বছরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ প্রদান করার বিধান রেখেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই অর্থ বছরে রাজ্যের এখানে জব কার্ডের সংখ্যা ত্রিপুরাতে বর্তমানে প্রায় 6,91,000, কিন্তু এর মধ্যে যারা, যেটা বললাম, চাহিদা অনুসারে যখন চায় তখনই কিন্তু ওনাদেরকে কাজ দেওয়া হয়। তো এই অর্থ বছরে রাজ্যের প্রায় 58,502টি পরিবারকে 100 বা তার থেকেও বেশি দিনের কাজ এই প্রকল্পে পেয়েছে ত্রিপুরাতে। আমাদের রাজ্যে 2022-23 ইংরেজি অর্থ বছরে গড়ে 60 দিন কাজ, এখানে মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুবিধা নেই। আমাদের এখানে 60 দিন কাজ হয়েছে 22-23, যেখানে গড় শ্রমিক দিবস, জাতীয় গড় শ্রম দিবস ছিল মাত্র 48 দিন, 48 দিন। 2022-23 ইংরেজি অর্থ বছরে দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান ছিল 4র্থ। এটা নর্থ ইস্ট না, কিন্তু সারা দেশের মধ্যে। 2023-24 ইংরেজি অর্থ বছরে রাজ্যে গড় কত ছিল? সেখানে 63 দিন কাজ হয়েছে। জাতীয় গড় শ্রম দিবস ছিল 52 দিবস এবং 2023-24 ইংরেজি অর্থ বছরে দেশের মধ্যে গড় শ্রমিকদের শ্রম দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান ছিল 4th পজিশন। 2024-25 ইংরেজি অর্থ বছরে রাজ্যে গড়ে 59 দিন কাজ হয়েছে, যেখানে জাতীয় গড় শ্রম দিবসে মাত্র 49 দিন। মানে সব জাতীয় গড় থেকে কিন্তু আমরা সবসময় উপরের দিকে আছি। দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান বর্তমানে 7ম পজিশনে আছে। আমি বলবো না প্রথম স্থানে, যেটা সত্যি, আমার কাছে যে ডাটা আছে সেটাই বলবো। NGNREGA, যেখানে আমি একটু আগে বললাম, যখন 15 দিনের মধ্যে কিন্তু চাইতে হয়, না চাইলে তো দেওয়া যাবে না। তো সেই জায়গার মধ্যে এইভাবেই কিন্তু তার যে কাজ দেওয়ার যে সিস্টেম, সেই বিধান কিন্তু রয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রতি শ্রম দিবসে সর্বোচ্চ 242 টাকা মজুরি প্রদান করা হয়, কিন্তু এটাকে স্টেট গভর্নমেন্ট যদি ইচ্ছেও করে সেটা কিন্তু বাড়াতে পারবে না, কারণ সেটা কেন্দ্রীয় সরকার প্রতি বছর যে CPIAL অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার, এর উপর ভিত্তি করে প্রত্যেক রাজ্যের জন্য যারা অদক্ষ শ্রমিক তাদের মজুরি নির্ধারণ করে থাকে। প্রায় প্রতি বছরই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি পুনর্মূল্যায়ন করে থাকে, তা বৃদ্ধিও করে থাকে। একটু আগে যিনি এখানে দীপঙ্কর বাবু, যিনি প্রাইভেট মেম্বার রেজলিউশন এনেছেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অরুণাচল প্রদেশে যে এখন 234 টাকা আছে, নাগাল্যান্ডে সেই 234 টাকা, সেই তুলনায় তো আমাদের এখানে অনেক বেশি। এবং চলতি অর্থ বছরে 24-25 সে NGNREGAতে রাজ্য কেন্দ্রীয় সরকারের এখন পর্যন্ত 1210 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
তার মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে 1122.62 কোটি এবং রাজ্য থেকে 77.48 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই অর্থ বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 3 কোটি শ্রম দিবসের বাজেট বরাদ্দ করেছিল, 3 করোড়। তাতে অদ্যাবধি কিন্তু রাজ্যে আমরা জানি কিছুদিন আগে যে ভয়ানক বন্যার পরিস্থিতি দাঁড়িয়েছিল, তার জন্য সেটাকে বাড়িয়ে এখন পর্যন্ত 3.45 কোটি শ্রম দিবস সৃষ্টি করেছে। এমজিএনরেগা প্রকল্পে কাজ করার পর শ্রমিকদের কিন্তু আগে যেমন আমরা দেখতাম কমিউনিস্টদের সময় নিজেরাও আমরা দেখতাম বসে থাকতো টাকা পয়সার জন্য। যদি 50টা কাজ হয় তাহলে মানে 50টা কাজ 75 দিনের দেখিয়ে পয়সা বাকিটা আমরা দেখতাম, এগুলো সবাই পেপারেও আমরা দেখেছি। আর এখানে ডাইরেক্ট কিন্তু ডিবিটির মাধ্যমে কিভাবে যায় সেটা, এই কাজ পঞ্চায়েত স্তরে অনলাইনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও যেটা জেনারেট করা হয় এবং সেটা পঞ্চায়েত স্তরে হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে সেই টাকাটা দেয়। এটা একটি চলমান প্রক্রিয়া এবং এর মধ্যে যাতে ওনাদের যে শ্রম দিবসের জন্য যে টাকা মঞ্জুরি তার জন্য যাতে আরও বাড়ানো যায়, তার জন্য আমাদের ত্রিপুরা সরকার থেকে আমরা 2-3 বার আমরা সেখানে ওনার কাছে আমরা কেন্দ্রীয় আরডি ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমরা কিন্তু চিঠি দিয়েছি। আমরাও চাই যে ওদের মজুরি পাব। আশা করি আগামী দিনে তার রেজাল্টও আমরা পাব। আজকে এখানে যে অ্যামেন্ডমেন্ট প্রাইভেট মেম্বার রেজলিউশনে মাননীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার এনেছেন যে রাজ্যের গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রম দিবসে কর্মসংস্থান সহ সময় মতো মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য যে অনুরোধ জানাচ্ছে, তো সেটাকে আমি সমর্থন করে আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, 5টা বেজে গেছে, সময়টা বাড়িয়ে নিই, কারণ তো কন্টিনিউ করতে পারো, দুটো প্রাইভেট মেম্বার্স আছে। এখন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন বাবু কর্তৃক উত্থাপিত মূল রেজুলেশনটি ভোটে দিচ্ছি। রেজুলেশনটি হচ্ছে রাজ্যে গ্রাম পাহাড়ের দুর্বিষহ অভাব রুখতে বছরের ন্যূনতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। তা আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন বাবু কর্তৃক উত্থাপিত রেজুলেশনটি সভা কর্তৃক বাতিল বলিয়া ঘোষণা করা হইল। এখন আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় কর্তৃক সংশোধিত আকারে উত্থাপিত রেজুলেশনে ভোটে দিচ্ছি। সংশোধিত আকারে রেজুলেশনটি হলো রাজ্যে গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রম দিবসের কর্মসংস্থান সহ সময় মতন মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য হতে জিতেন্দ্র মজুমদার কর্তৃক উত্থাপিত সংশোধিত আকারে আনা রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হইল। দ্বিতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায় মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের আবাসিক বিদ্যুৎ ভোক্তা সহ হাউজিং অ্যাপার্টমেন্টগুলোর আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের পিএম মুফত সূর্যঘর বিজলি যোজনার আওতায় অন্তর্ভুক্তিকরণের জন্য এই সভা ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে। এই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের যে এটা মাননীয় মোদিজি এই স্কিমটা লঞ্চ করেছেন, তো এটাকে নিয়ে যদি আমরা তৃণমূল স্তর পর্যন্ত যেতে পারি বা যদি বিদ্যুৎ দপ্তর উদ্যোগ অলরেডি নিয়েছে, আরও যদি উদ্যোগ নেওয়া যায়, যেরকম সাবসিডির ব্যবস্থা আছে এই স্কিমের মধ্যে, যেরকম 85,800 টাকা করে সাবসিডি পাওয়া যেতে পারে, প্লাস ব্যাংকও
এটাতে আমাদের লোন দিচ্ছে এই পরিষেবাটাকে নেওয়ার জন্যে। দৈনন্দিন জীবনে যদি আমরা দেখি, যেরকম আমার বিধানসভা এলাকাতেই একটা আজ থেকে 3-4 দিন আগে একটা যুবক এসছে, তার নাম রাজা চৌধুরী, বাবা হরিপদ চৌধুরী, বাবা মা নেই, ক্লাস 12-এ পড়ে, 70,000 টাকা বাড়ির বিল। তো সে বিল কিভাবে দেবে? তো এরকমভাবে আমরা যখন যাই বিভিন্ন জায়গায় গ্রামে, আমরা দেখি প্রায় গরিব মানুষ, তারা জানে না, অত তার কনজামশনও বেশি না। তো তাদের উপর একটা বিদ্যুতের একটা বোঝা চাপে মাথায়। পাশাপাশি আরেকটা যুবক এসছে কিছুদিন আগে, তার নাম কার্তিক দেবনাথ দেব, বাবার নাম বিজয় দেব। সে তার বাড়ির বিল 50,000 টাকা। কেন 50,000 টাকা হয়েছে? তার কারণ কি? সে অটো চালায়, ইলেকট্রিক যে অটোগুলো এসছে সেগুলো চালায়, সেগুলো চার্জ দিয়েছে। তো সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে যদি সোলারে এই বিদ্যুৎটা পেত, যদি সে সেটা দিয়ে চার্জ করতো, তাহলে তো তার টাকা লাগতো না। তাহলে 50,000 টাকা বিল যেটা এসছে, তার লাইভলিহুডের ক্ষেত্রে তার অনেক সুবিধা হতো। বর্তমান যুগে আমরা দেখছি যে বিভিন্নভাবে আমার ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা দিন দিন বাড়ছে। তার অনেক কারণও আছে। আমাদের পেট্রোল, ডিজেল বা গ্যাস, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো দিন দিন কমে যাচ্ছে। তো আমাদের, যার জন্য মোদিজি রিনিউয়েবল এনার্জির প্রতি জোর দিয়েছে এবং সোলার এটা সবচেয়ে বেস্ট অপশান। আজকে আমরা যদি ইলেকট্রিক গাড়িগুলোকে আমরা সোলারের মাধ্যমে বিদ্যুৎ পেয়ে সেখান থেকে যদি চার্জ দিই, তাহলে আমাদের খরচ একবারে কম। তো এই ক্ষেত্রে আমাদের বর্তমানে আমরা পরিবেশ প্রচণ্ড পরিমাণে দূষিত হচ্ছে আমাদের এই ভেহিকেলগুলোর জন্য। আমাদের যে এনার্জি যেখান থেকে জেনারেট হয় সোলার বাদে, বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের পরিবেশ দূষিত হয়। আজকে যেরকম থার্মাল প্রজেক্ট যেগুলো চলছে, একটা স্টাডিতে দেখা গেছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে তার জন্যে। তো সর্বোপরি সোলারকে যদি আমরা আরও বেশি পরিমাণে নিয়ে যেতে পারি এবং এটাকে যদি রাজ্য সরকার আরও এটাকে নিয়ে আরও এক্সটেন্সিভলি এটাকে নিয়ে যায়, মানুষের কাছে যাওয়া যায়, তাহলে একটা বিশাল, যেরকম সোলার প্ল্যান্ট যখন বসবে বা ইনস্টলেশন হবে, ডিমান্ড যখন বাড়বে, তো সেখান থেকে জব অপরচুনিটিসও আসবে, একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এবং আমাদের যে বিদ্যুৎ আমাদের লাগবে, উদ্বৃত্ত বিদ্যুৎটা চাইলে আমরা বিক্রিও করতে পারবো, তার কর্মসংস্থানের একটা ব্যবস্থা এখানে হতে পারে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের যে রাজস্থানের একটা গ্রাম আছে বদলা গ্রাম, যেটা যোধপুর ডিস্ট্রিক্টে, তো সেখানে সবচেয়ে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট সেখানে আছে। প্রায় 14,000 আমাদের স্কোয়ার মিটার জায়গার মধ্যে সেটা অবস্থিত। সেখান থেকে প্রায় 2200-র উপর প্রায় 14,000 একরের উপর সেটা অবস্থিত এবং উৎপাদন হয় 2,245 মেগাওয়াট। তো এটা ওয়ার্ল্ডের সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট। এই পার্ক যদি আমরা, এই সোলার পার্ক এটা যদি আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমরা করতে পারি বা এটা করা যায়, তাহলে কিন্তু আমাদের একটা বিকল্প ব্যবস্থা সেখানে হতে পারে। একটা রিসেন্ট স্টাডি এসছে, এখানে বলেছে অ্যাজ পার স্টাডি ল্যান্ডার্ড জেনারেটর ORG at all the times 1,73,000 টেরাওয়াট সোলার এনার্জি রিচেস দ্য আর্থ। সবসময় মানে 1,73,000 টেরাওয়াট সোলার এনার্জি আমাদের পৃথিবীতে আসে। অ্যান্ড ইট ইজ দ্য 10,000 টাইম দ্য গ্লোবাল ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট। মানে আমাদের বিশ্বের যে যতটুকু বিদ্যুৎ লাগে তার থেকে মানে 10,000 গুণ বেশি। It is calculated by the report that only 1.5 hours of a solar energy can provide annual global energy consumption. মানে 1.5 ঘন্টা যে বিদ্যুৎটা আসে সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে সারা বছরের পুরো বিশ্বের বিদ্যুৎ আমরা পেতে পারি। More interestingly, 5 lakh square kilometer area can meet the global energy consumption. মানে আমাদের 5 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়াতে যদি আমরা সংরক্ষণ করি বিদ্যুৎটাকে, তাহলে পুরো বিশ্বের বিদ্যুৎ সেখানে আমরা পেতে পারি। It has been noted that in Indian peak electricity demand as on 9 June 2022, 2,10,793 মেগাওয়াট। সো এরকম যদি আমরা বদলা ভিলেজের মতো আমরা যদি আরও করতে পারি, তাহলে আমরা 100টা যদি করতে পারি, তাহলে আমরা পুরো ভারতবর্ষের যে ইলেকট্রিক কনজামশন সেটা আমরা করতে পারবো। এবং এই স্কিমটা যদি আমরা বিন্দু বিন্দু আমাদের সমুদ্র হয়,
তো এই স্কিমটা যদি সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সঠিকভাবে প্রতিটা ঘরে ঘরে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের যে সমস্যা, যখন ঝড় বৃষ্টি থাকে তখনও আমরা দেখি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাই না। তার জন্য যদি আমরা সেখানে যে ইনভার্টার যেরকম স্টোর করে রাখে, এখানে স্টোর করার ব্যবস্থা আছে, তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পেতে পারি। তো এরকমভাবে আমাদের গ্রামীণ এলাকাগুলোতে যেখানে গরিব অংশের মানুষ আছে, যেখানে তাদের বিদ্যুতের কনজামশন কম, তাদের যেহেতু আমাদের সাবসিডি কেন্দ্র সরকার দিচ্ছে এবং লোনের ব্যবস্থাও আছে, সেটা যদি আমাদের বিদ্যুৎ দপ্তর যদি আরও উদ্যোগ নেয়, পাশাপাশি আমরা যে এই হাউসে যারা আছি, বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের কাছে প্রচুর মানুষ ডেলি আসে, আমরা যদি প্রত্যেকে প্রথম ইনিশিয়েটিভ নিয়ে বাড়িতে লাগাই, আমাদের দেখেও অনেকে লাগাবে। তো এবং আক্ষরিক করতে এটা আমাদের সোসাইটির জন্য আমাদের একটা কন্ট্রিবিউশন হবে। তো আমি প্রাইভেট মেম্বার রেজলিউশনে যে বিষয়টা এনেছি, এটা আমি বিদ্যুৎ দপ্তরকে এবং রাজ্য সরকারকেও আমি অনুরোধ জানাবো এটাকে যেন আরও অ্যাগ্রেসিভলি, আরও ভালোভাবে এটাকে যেন মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। এটাই আমার আজকের প্রস্তাব। নমস্কার সবাই। এখন অভিষেক দেবরায় মাননীয় সদস্য ওনার আনিত এই রেজলিউশনের উপর আলোচনা করার জন্য চিত্তরঞ্জন দেবরাম মহোদয়কে আমি অনুরোধ করছি। Honorable Chairman, মাননীয় এমএলএ অভিষেক দেবরায় মহোদয় কর্তৃক যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনটা এনেছেন, এইটা আমাদের রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে আমি মনে করি ত্রিপুরায় যে সবচেয়ে প্রত্যন্ত জেলা বলে পরিচিত ধলাই, সেই জেলা থেকে আমি আসি, আরও এমএলএ মহোদয়রা আছেন, আমি সহ। এই যে বিদ্যুৎ, সৌর বিদ্যুতের যে কথা বলা হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে এই প্রকল্প চলছে এবং সাকসেসফুলি চলছে বলা যায়। বিশেষভাবে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে। তামিলনাড়ুতে, ইফ আই এম নট মিস্টেকেন, ইরুম্বাই একটা গ্রাম পঞ্চায়েত এবং বেল্লুপুরম নামে ডিস্ট্রিক্ট অন্তর্গত সেইখানে যতটুকু জানতে পেরেছি, ওই পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ ছিল না, ব্যবস্থা করাও সম্ভব ছিল না। পঞ্চায়েত তাদের নিজস্ব উদ্যোগে আমাদের ত্রিপুরাতে কিন্তু পঞ্চায়েত মানে সরকার সর্বস্ব ভাবে নির্ভর করে পঞ্চায়েতগুলিতে, কিন্তু অন্যান্য জায়গাতে তাদের নিজস্ব একটা রাজস্ব বা আয় থাকে। এই পঞ্চায়েত যারা এই পঞ্চায়েত দায়িত্বে ছিলেন, তারা কি করেছেন যে ব্যাংকের সহায়তায় সৌরশক্তিকে ব্যবহার করে, যেটা সোলার বিদ্যুৎ যেটা প্রোডাকশন হয়, উৎপাদন হয়, সেটা সাহায্য নিয়ে পুরা গ্রাম পঞ্চায়েতকে প্রথমে তারা আলোকিত করেছেন। পরবর্তী সময়ে যে উৎপাদিত, তাদের যে প্রয়োজনের বাইরে যেটা উৎপাদন হয়, সেটা রাজ্য সরকার কিনে নেয় এবং ব্যাংকের থেকে যেটা লোন নিয়েছেন ওনারা, সেই লোনটাও ওই যে রাজ্য সরকার সে বিদ্যুৎ সেখানে যে প্রোডাকশন হয় সেটা নিয়ে যেটা তাদের ইনকাম হয়, সেখান থেকে সেটা ব্যাংকেও পরিশোধ করা হয়। আমরা একটু আগে উনি বলেছেন যে প্রত্যেকটা আবাসিক
ঘরের জন্য, আবাসনের জন্য, কিন্তু সমবেতভাবে সমষ্টিগতভাবে এই ধরনের প্রজেক্টের সৌর বিদ্যুতের প্রজেক্ট আমরা যেন আমাদের রাজ্যে গ্রহণ করি। বিশেষভাবে ধলাই জেলাতে যেখানে যেখানে বিদ্যুতের পরিষেবা এখনো পৌঁছায়নি, যদিও আমরা বলি যে বিদ্যুতের পরিষেবা পৌঁছানোর ডেফিনেশন অনেকখানি আমরা জানি যে একটি মাত্র খুঁটি যদি কোনো একটা গ্রামে বা পাড়ায় গিয়ে পৌঁছে সেটাকে কাভার্ড এরিয়া হিসেবে ধরা হয়। কিন্তু কাভার্ড এরিয়া হিসেবে ধরলে কি হবে, বিদ্যুৎ তো আর পৌঁছায় না। তো সৌরশক্তির যে প্রকল্প খুবই সুন্দর প্রকল্প প্রধানমন্ত্রীর, এটা খুব ভেবেচিন্তে করা হয়েছে এবং আমি মনে করি ধলাই জেলাতে নেওয়ার আগে, যেটা অভিষেক বাবু বলতে চেষ্টা করেছেন, যে আমরা যদি প্রথম দিকে সবাই যারা বিধায়ক আছেন আমাদের সমাজের, যারা কিনা বলে যাদের আয় ভালো, নিতে পারেন, সাবসিডি আছে, আমরা যদি প্রথমে আমরা এটাকে যদি নিতে পারি এবং অন্যদেরকে যদি দেখিয়ে দিতে পারি যে আমরা আমাদেরকে TSECL যেটা কর্পোরেশন আমাদেরকে যে বিদ্যুৎ দিচ্ছেন, আগে পাওয়ার ডিপার্টমেন্ট ছিল, এখন সেটা কর্পোরেশনে পরিণত হয়েছে। বিদ্যুৎ পরিষেবা দেওয়াটা খুব কঠিন কাজ। এই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে যদি আমরা আমাদের রাজ্যকে পাওয়ার এর দিকে, যেটা কিনা বলে বিদ্যুৎ উৎপাদনের দিকে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারি তাহলে খুবই ভালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে প্রকল্পগুলি যে আমরা আমাদের কাছে আছে সেটাকে কিভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায়। আমি মনে করি প্রকল্পটা খুবই ভালো। আমি বলা হয়েছে এটা কিনা বলে এখন রেজিস্ট্রেশন চলছে, বিভিন্ন জায়গাতে চলছে এবং গ্রামীণ ব্যাংক, যেহেতু আমার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, SB অ্যাকাউন্ট, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বলছেন ওনারাও নাকি যুক্ত, ওনাদের মাধ্যমেও মানে টাকা জমা দেওয়ার মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে মনে হয় আমাদের সেইটে তাদেরকেও যুক্ত করা হয়েছে গ্রামীণ ব্যাংকে। সেইভাবে যদি মানে গ্রামীণ ব্যাংকে যেভাবে যুক্ত করা হয়েছে অন্যান্যদেরকে যুক্ত করে বিভিন্ন গ্রামে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে যদি আমরা কিভাবে দ্রুত এই কাজগুলি করা যায় এবং প্রথম দিকে যে কাজগুলি করা হবে এবং পরবর্তী সময়েও তা মেনটেন করা উচিত গুণগতভাবে, এইটা যেন আমরা মনে রাখি। কারণ এখন পর্যন্ত সৌরশক্তির কথা যদি বলি, যেগুলি আমাদের বিগত দিনগুলিতে যে ব্যবস্থা করা হয়েছিল ব্যাটারির মাধ্যমে, এইগুলি মেনটেন না করার ফলে, যেমন এখন আমরা বিভিন্ন স্ট্রিট লাইটগুলি দিচ্ছি, এইগুলির প্রতিও যেন আমরা সচেতন হই মেনটেনেন্সের দিকে এবং এটা মেনটেনেন্স করে যখন তার যে লঞ্জিভিটি যখন মানুষ দেখবে, জনসাধারণ দেখবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এটার প্রতি আমরা আকর্ষিত হব। কেননা আমাদের উৎপাদিত যে বিদ্যুৎ, যদিও আমরা বলি আমাদের কিনা বলে অ্যাডিশনাল উৎপাদন হচ্ছে, বাইরে যাচ্ছে, তারপরেও কিন্তু মানে নিরবচ্ছিন্ন আনইন্টারাপ্টেড যে পাওয়ার সাপ্লাই, এটা সবসময় ধরে রাখা, পার্টিকুলারলি ইন দি রুরাল এরিয়া, হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। সো দ্যাট উইল সলভ our problem of power supply, at least for the state. এখন কথাটা হচ্ছে যে এইটাকে ত্বরান্বিত করার জন্য TSECL হোক বা যে এজেন্সিগুলিকে রাজ্য সরকার নিয়োগ করেছেন বা রাজ্য সরকারের সঙ্গে
টাই আপ করা হয়েছে সেদিকে লক্ষ্য রেখে পার্টিকুলারলি প্রথমে আমি মনে করি, জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা, আগরতলা এবং 8টা ডিস্ট্রিক্টের যে টাউন সিটি টাউনগুলি আছে এবং পরবর্তী সময়ে সাব ডিভিশন, এইভাবে যদি আমরা করতে পারি, আর বিশেষভাবে যে গ্রামগুলি প্রত্যন্ত অঞ্চলে আছে সেই গ্রামগুলির দিকে লক্ষ্য করে প্রথম যদি আমরা এগোতে পারি, আমার মনে হয় এই প্রকল্পের আমরা সুফল পেতে পারবো এবং জনগণ এটার সুবিধা নিতে পারবে যেহেতু সাবসিডি আছে। এবং আরও যদি আমি জানি না বিশেষভাবে গরিব জনগণদের জন্য আরও সাবসিডি আমরা যোগ করতে পারি কিনা, তাহলে যারা সুবিধাভোগী, যারা গরিব, তারাও যেন এটাকে গ্রহণ করতে পারে, সেই লেভেলে যেন আমরা নিয়ে যেতে পারি, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে এই যে প্রস্তাবটা রেজলিউশনটা আনা হয়েছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেব রায়, ওনার যে আনিত যে প্রস্তাব, যে রেজলিউশনটা উনি নেওয়ার জন্য এখানে প্রস্তাব রেখেছেন, এটাকে সম্পূর্ণ সমর্থন করি এবং এই কথাটুকু বলে শেষ করছি। নমস্কার। মাননীয় মন্ত্রী সাহেব একটু বলবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক অভিষেক দেব রায় যে বেসরকারি প্রস্তাব এনেছেন, এটা অত্যন্ত সুন্দর, সময়োপযোগী এবং এর সাথে উনি বক্তব্য রেখেছেন। চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় উনিও সমর্থন করে বক্তব্য রেখেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এটা এমন একটা প্রজেক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক বিকাশ এবং জনকল্যাণের উদ্যোগকে আরও এগিয়ে দিতে ভোক্তা পরিবারগণ যারা ডোমেস্টিক, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিতে দিচ্ছে না, এটার নামই দিয়েছেন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। পরিবেশ বান্ধব ঐতিহাসিক প্রকল্প 13 ফেব্রুয়ারি 2024 ঘোষণা করেছে, যার মূল উদ্দেশ্য বাড়ির ছাদ অথবা টিনের চাল, এমনকি উঠানে এই প্ল্যান্টগুলি বসানো যায়। এতে কি হবে, যা বিল আসবে, এখন উৎপাদনটা কোথার থেকে হয় রুকিয়া, নতুবা পালাটানা, নতুবা রামচন্দ্রনগর। যখন এই প্রকল্পটা বসাবো, আমি নিজেরটা নিজে উৎপাদন করছি, আমি পালাটানার জন্য নির্ভর করছি না, উৎপাদক। এখন তখন আর কনজিউমার বলা যাবে না, উৎপাদক, ভোক্তা। এবং আপনারা জানেন যে এই প্রকল্প এর মধ্যেই আমাদের রাজ্যে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় 200-র মতো লোক এটাকে ইনস্টল করেছে। অনেক কিছু বক্তব্য আমরা এটা যাব না, শুধুমাত্র সংক্ষেপে বলছি। আমি উদাহরণ দিচ্ছি। আমার বাড়ি, আমি মন্ত্রী, আমার বিল কে দেয়? সরকার দেয়, যে মিনিস্টার। আমার বিল কত উঠত? হাইস্ট বিল উঠেছে 13,540 টাকা। এটা আসার পর এটা বসালাম কবে? জানুয়ারির শেষ দিকে। জানুয়ারিতে বিল উঠলো এত। ফেব্রুয়ারিতে আমার বিল কত আসলো? উল্টো 13,540 টাকা আমার বিল উঠল। এবার আসলো বিদ্যুৎ নিগম আমাকে উল্টো ফেব্রুয়ারিতে পয়সা দেবে, 759 টাকা আমাকে দেবে।
এবং ডাইরেক্ট চলে গেছি জায়গাটা, কারণ সময় বেশি লাগবে। আমি দিতাম 13,000 টাকা হোক, সরকার টাকা তো জনগণের টাকা, আমি মন্ত্রী হয়েছে বলে কি হলো? আজকে উল্টু বিদ্যুৎ নিগম আমাকে টাকা দিচ্ছে, ফেব্রুয়ারি মাসের টাকা 3 মাস পরে পরে, এই সিস্টেমে 3 মাস পরে পরে আমার যা টাকা জমবে আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। এবং আপনারা জানেন আমরা এই বিদ্যুৎ প্রকল্পটা জনগণকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের, আমি বিশেষ করে মাননীয় মন্ত্রীদের বলছি, এমন প্রকল্প করতে হবে যেটা মন্ত্রীরা, আমাদের মন্ত্রী এমএলএরা যারা, রতনলাল নাথ 13,570 টাকা বিল ওঠে। আমার তো বিরাট সুযোগ। প্রধানমন্ত্রী বলছে যে, যেটা অভিষেক দেবরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের রাজ্যের কথা বলছি, মাটির নিচে গ্যাস নেই, কিন্তু ওরা থাকলে ভালো হতো। আমাদের রাজ্যের বিদ্যুৎটা কোথা থেকে আসে? মেইনলি গ্যাস থেকে। এটা পরিবেশ বান্ধব না। তো গ্যাস শেষ হয়ে যাচ্ছে, ওএনজিসি আমাদের গ্যাস দিতে পারছে না, পালাডানাকেও দিতে পারছে না, রুকিয়াকেও দিতে পারছে না, রামচন্দ্রনগরকেও দিতে পারছে না। অর্থাৎ যে উৎপাদন করার ক্ষমতা তাদের পাচ্ছে না পালাডানা। আগামী দিনে কি হবে? প্রধানমন্ত্রী এই জিনিস চিন্তা করে, কয়লা শেষ হয়ে যাচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকটা জিনিস থেকে হয়, এয়ার উইন্ড থেকে হয়, আর কি হাইড্রো। হাইড্রো আমাদের নাই বললে চলে। অরুণাচল প্রদেশের আছে হাইড্রো, আমাদের ছিল অনেক আগে ডম্বুর, সেটা শেষে বহু আগে হয়েছিল, কমতে 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 2.5 মেগাওয়াটে এসছে এই ফ্লাডের সময়, এটাও শেষ। তাহলে আগামী দিনে বিদ্যুৎ চলবে কিভাবে? তো সুদীপ সরকার কত বিল উঠে? 1,539 টাকা ওনার মাসে বিল উঠে। আমি যদি 1 কিলোওয়াট বসাই, ওনার 1 টাকাও আসবে না। 1 কিলোওয়াট বসতে কি খরচ যাবে? 65,000 টাকার মতো। 33,000 কে দেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি ডাইরেক্ট দিয়ে দিচ্ছে তার অ্যাকাউন্টে। আর লাগবে কত? 35,000 টাকার মতো। আমার পয়সা নেই, ব্যাংক দেবে। ব্যাংক লাইন করে ব্যাংক দেবে, প্রচুর লোন দিচ্ছে। সেরকম আমাদের রতন চক্রবর্তী দুটো অ্যাকাউন্ট আছে, 4,931 টাকা একটা বিলে 3,723 টাকা ওনার দিচ্ছে। আমি কেন টাকাটা দেব বিদ্যুৎ নিগমকে? আমি ডাইরেক্ট সোলার প্ল্যান্ট বসিয়ে দেব। এরকম সবাই, কিন্তু আমি শুধু কয়েকটা নাম বলছি শুধু। এবং এইভাবে এত সুবিধা রয়েছে, যদি আমি 1 কিলোওয়াট বসাই, অর্থাৎ রাফলি যদি বলি, ধরুন ইউনিটটা অনেকে নাও বুঝতে পারে, ধরুন আমার 5,000 টাকা বিল আসে, আমি একটা হিসাব দিলাম বোঝানোর জন্য। কত কিলোওয়াট বসাতে হবে? 4 কিলোওয়াট। কত টাকা খরচ যাবে? 2,500। 2,500 মধ্যে কত সাবসিডি পাবে? 85,800। বাকি টাকা আপনি দিতে পারেন, যদি না দিতে পারেন ব্যাংক বসে আছে রেডি, দিবসই দিয়ে পরের মাস থেকে দেখবেন জিরো আসছে, মাইনাস আসছে। আমি 10 কিলোওয়াট বেশি বসিয়েছি, কেন? আমি যেন উল্টো রোজগার করতে পারি। এই যে প্রধানমন্ত্রী মোদীজি বলছেন ঘরে ঘরে রোজগার, শুধুমাত্র বিদ্যুৎ বিল থেকে বাঁচবো এটা নয়, আমি এটা থেকে ঘরে বসে রোজগারও করতে পারি। আমার কিচ্ছু খরচ নেই, উপরে টিনের চালে বা ছাদের মধ্যে আমি বসিয়ে দিলাম প্ল্যান্ট, ভ্যান্ডার রেডি আছে, বিদ্যুৎ নিগম থেকে আছে, এই আছে, আমরা সব জায়গায় প্রচার করছি। এর মধ্যে অনেকে এগিয়ে আসছে। যদি 4,000 টাকা বিল উঠে, 4 কিলোওয়াট হলে চলবে, ওইটা 2,500 টাকা খরচ, 85,000 সাবসিডি পাবে। 3,000 টাকা হলে 3 কিলোওয়াট, 2 লক্ষ টাকা খরচ যাবে। আমরা 3 কিলোওয়াটে 85,800 টাকা, 85,800 বেশি সাবসিডি নেই, সর্বোচ্চ সাবসিডি 85,800। আর সবচেয়ে বেশি বসাতে পারেন কত? 10 কিলোওয়াট, এর পুরো বসাতে পারবেন না। যদি আমরা 2,000 টাকা বিল উঠে মাত্র 2 কিলোওয়াট, 1,50,000 খরচ যায়,
আপনি কিন্তু 66,000 টাকা সাবসিডি পাবেন, বাকিটা বসিয়ে দিন। 1,000 টাকা যদি বিল উঠে 1 কিলোওয়াট, তাহলে 75,000 টাকা খরচ যাবে, 33,000 সাবসিডি। আর বাকিটা আপনি যদি মনে করেন আপনার বাড়িতে এই পয়সা নেই, বাকি 40,000 লাগবে, সেটা ব্যাংক দিয়ে দেবে। এবং যখন ব্যাংকের টাকা ক্লিয়ার হবে আজীবনের জন্য 25 বছর জন্য এই প্লেটগুলি গ্যারান্টি আছে, আর মেনটেন্যান্সের জন্য 5 বছর গ্যারান্টি। তো এই যে, এবং এর মধ্যে অনেকের কারা কত টাকা জমা দিয়েছে, বসিয়েছে, এবং দেখা গেল 4,001 টাকা বিল উঠতো, বসানোর পরে দেখা গেল মাত্র 35 টাকা উঠছে। 1,906 টাকা উঠছে বিল, 34 টাকা মাত্র। 721 টাকা মাত্র 33 টাকা, 33 মানে ফিক্সড চার্জটা। তাহলে এই ধরনের একটা সুবিধা আমরা পাওয়ার পরে আমরা জানবেন যে এখানে আমরা নিজে আচরিত ধর্ম পড়ারে শেখাই। আমরা যদি মন্ত্রী এমএলএরা সবাই যদি যাত্রাটা বসিয়ে ফেলি, মন্ত্রী এমএলএরা, মাননীয় সদস্য চিত্তরঞ্জন বর্মা খুব ভালো একটা কথা বলেছেন যে এটা ঠিক, অনেক জায়গায় পরিকাঠামো কারণে অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছেনি, সেই জায়গায় PMDY নন্দিতা রিয়াং দেববর্মা আমার সাথে গিয়েছিল। দেখুন, আমি জার্নি করতে 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 গঙ্গানগর ব্লকে জার্নি করতে করতে আমি আর পাচ্ছি, আমি হঠাৎ করে দেখছি লাইট জ্বলছে প্রচুর। আরে তেলিয়ামুড়াতে চলে আসলাম। আমার ড্রাইভার বলছে কিসের সব তেলিয়ামুড়া, এখানেই তো যাচ্ছেন আপনি, জিজ্ঞাসা করুন। সবাই গঙ্গা এমন জায়গায় তারা কোনোদিন, এবং আরো আনন্দের খবর, এখানে বসতি করেছে বলে আমাদের রাজ্য সরকার থেকে ব্রিজ বানিয়ে দিয়েছে, ব্রিজ, লোয়ার ব্রিজ। উনি আমার সাথে গিয়েছিল, সো হ্যাপি, মানে কল্পনা করা যায় না, একটা দুটা নয়। আমি এই জন্য বলছিলাম ডেভেলপমেন্ট কথা বলছে, একটা বাস গাড়িতে সমস্ত এমএলএ মন্ত্রীরা চলুক, দেখে আসুক ট্রাইবেল এলাকায়। আমি বলি না রাতারাতি পারবে, কিন্তু যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এটা কান্টি মাঝি। আর এটা এমন একটা প্রকল্প, এটা আমরা প্রচার করছি। এই দেখুন, আমাদের সাথে চুক্তি কি, পালাটানা আমাদেরকে 27% আমাদের শেয়ার দেবে। তাদের উৎপাদন করার কথা 726 মেগাওয়াট, এখন কত করছে 520, আরো কমে যাবে। আরসিনগর 135 করোড় কত উৎপাদন মেগাওয়াট, 80 করছে। কেন? মেশিন ঠিক আছে, গ্যাস নেই। মানারচক 100 মেগাওয়াট করার কথা, 60 করছে। ধীরে 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 কমে যাচ্ছে গ্যাস। তখন কোথায় পাবেন? আমার রাজ্যে কিন্তু উইন্ড নেই, আমার হাইড্রো নেই, এবং এটা পরিবেশ বান্ধব। এবং আমরা, এটা হলো একটা জিনিস, শুধুমাত্র সাবসিডি সবসময় থাকবে না। 27 মার্চের মধ্যে ফিনিশ, এরপরে হবে কিনা আমি জানি না। তো আমাদের টার্গেট এই 26-27 মধ্যে 50,000 আমাদের টার্গেট। 50,000 যদি করি, আমি একটা হিসাব করেছি, দেখবেন আমরা যদি 50,000 রেজিস্ট্রি করে ইনস্টল করতে পারি, আমাদের 7 লক্ষ কিন্তু গ্রাহক, 7 লক্ষের উপরে গ্রাহক কিন্তু আমরা ডোমেস্টিক। যদি 50,000 বাড়িতে করি, আমাদের উৎপাদন হবে কত? আমাদের উৎপাদন হবে 50,000 যদি করি, এবং ব্যাংকের সুদও কম, অন্যান্য ক্ষেত্রে 10% থেকে 16% ইন্টারেস্ট, এটার ক্ষেত্রে অনলি 7%। কেন করি না? আমরা বলবো প্রচার করি, প্রচার নিজে তাকে করতে হবে। আমি অনুরোধ করি, ওরা তো নাই আজকে, ওদের কথা বলা আলাদা। ওরা মানে পৃথিবীর একটা অন্য ধরনের জীব, এদেরকে বলা মুশকিল। আমরা যারা আছি, যদিও আমাদের সরকারের, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা কিন্তু এরকমভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি অয়ং নিজ পরবেতি গণনা লঘুচেত সাম উদার চরিতানান্ত বসুদেব কুটুম্বকম।
সারা পৃথিবী আমার আত্মীয়, তাদের তোমরা এসব নেই। এরা নিকৃষ্ট মনের যারা পরিচয় তারা করে এইসব। তো আমি যারা এখানে আছেন তাদেরকে বলবো যে আমরা যারা আছি এবং আমরা সব জায়গায় বিদ্যুৎ নিগমে আমরা অনেকগুলি সচেতনতা শিবির করেছি। আমি আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী এখানেও মিটিং করেছি, মেলার মতো করেছি, এবং টিএসসিসিএল অফিসে, কর্পোরেট অফিসে আমরা মেলা করেছি, ডিজিএম অফিস বর্দোয়ালিতে করেছি, মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে করেছি, অপোজিট ফিল্ড অফ জিবি হসপিটাল আগরতলাতে করেছি, এবং এস্টার্ন মিউনিসিপ্যাল কমিশনার ইস্ট জোন আসাম চমড়িতে করেছি, এএমসি সেন্ট্রাল জোন সেখানে আমরা মেলা করেছি, এবং রানীর গাঁও স্কুলে যেটা আমি বললাম, আমাদের প্ল্যানিং আছে উদয়পুর, যেটা চিত্তবাবু বলেছেন মেন বিশেষ জায়গা, বিশেষ করে যেখানে বেশি বিদ্যুৎ মানে বেশি বিল উঠছে, উদয়পুর, ধর্মনগর, তেলিয়ামুড়া, কমলপুর, কুমারঘাট, কৈলাসহর, খোয়াই, বিলোনিয়া, অমরপুর এবং বক্সনগর তফজ্জল হোসেনকে আমি একজন এমএলএ পেয়েছি, বিউটিফুল। সে বলছে আমার এখানে বিদ্যুৎ চুরি হয়, সেখানে বরঞ্চ সবাই মিলে আপনারা আমার এখানে একটা মেলা করুন, যাতে সবাইকে আমরা এই প্রকল্পের পিএম সূর্যঘর মুক্ত বিদ্যুৎ যোজনার আওতা আনতে পারি। ওনারা এখানে করার চিন্তা করছি। এবং এছাড়া আমরা এখানে যারা আছি, আমি এমএলএ, আমার বাড়িতে যেমন দেখবে এটা কি হচ্ছে, এই এলাকার সব মানুষ করবে। সুতরাং আমরা আগে করব। 50,000 কিচ্ছু না। আমি তো মনে করি এই 50,000 যদি আমরা করি, তাহলে আগামী দিনে আমাদের রাজ্যে আপনারা জানেন যে 5 বছরের মেনটেন্যান্সের কন্ট্রাক্ট আছে, প্লেটের 25 বছরের গ্যারান্টি, এবং ম্যাটেরিয়ালগুলি হতে হবে প্লেট, যে সোলার প্লেট বসায় ইন্ডিয়ান, কোনো মতে চায়না, আমেরিকা, কোথাও সব এখানে হওয়া যাবে না। তো ব্যাংক বহু লোককে লোন দিয়েছে, এখানে আমাকে তথ্য রয়েছে, আমি সেই জায়গায় যাব না। আমি সবাইকে বলবো, এখানে যারা উপস্থিত আছেন, দেখুন একটা তথ্য দিলে বুঝতে পারবেন। এনআইটি আগরতলা তারা 1000 কিলোওয়াট বসিয়েছে, তাদের কত সেভ হয়েছে মাসে? 5,07,988। যদি এটা না বসতো তাহলে 5,07,988 টাকা বেশি দিতে হতো। ত্রিপুরা ইউনিভার্সিটি 2,74,083 টাকা মাসে সেভ। এখন এনআইটি বলছে আমাকে আরো বেশি লাগিয়ে দিয়ে, আমরা নিজেরা জিরো থাকবো, প্লাস আমরা বিক্রি করব। সেন্ট্রাল জেল 92,000 টাকা সেভ। সেক্রেটারিয়েট, আমাদের সেক্রেটারিয়েট 48,662 সেভ। অল ইন্ডিয়া রেডিও তাদের সেভ 25,358 টাকা। দূরদর্শন কেন্দ্র 1,18,486। আমাদের ইপিএফও অফিস তাদের 10,682 সেভ। ফিশারি কলেজ 93,122 টাকা সেভ। নিলিট তাদের 35,386। এটা কিন্তু তারা নিজে লাগিয়েছে। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা রেস্কো মডেলের চেষ্টা করছি। এটা শুধুমাত্র আমি যেটা আজকে প্রস্তাব এনেছে, এটা হলো শুধুমাত্র ডোমেস্টিক ক্ষেত্রে। আমরা সরকারি অফিসগুলি আমরা রেস্কো মডেলে করব, তারা পরবর্তী সময় বিল ধীরে ধীরে কেটে নেবে। আমার মনে হয় এই ধরনের একটা প্রকল্প। স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, একটা পয়েন্ট স্যার, আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে 7 লক্ষ টাকা পার মান্থ বিল আসে। তো এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। তো এটাকে যদি কোনো স্কিমের আওতায় দেওয়া যায়, 7 লাখ মন্দিরের এত ইনকামও নেই যে পার মান্থ 7 লক্ষ টাকা দেওয়া যাবে। তো এটাকে নিয়ে যদি একটু বিবেচনা করা যায়, প্লাস এটা একটা প্রচার প্রসারের জন্য প্রচুর লোক যায়, যখন দেখবে যে এই মন্দিরের পুরো ইলেকট্রিফিকেশন বাদ দিয়ে সোলারের মাধ্যমে চলছে, তাহলে এটা একটা প্রচার প্রসারও হবে। তো একটা আবেদন থাকবে যে মন্দিরটাকে, যে মার মন্দির সবার জন্যই, যেহেতু 7 লক্ষ টাকা তার বেশি আসবে। এখন যদি এখন ফ্যান ট্যান সব চলবে, তা আরও বেশি আসবে। তো এই জায়গাটা যদি একটু দেখা যায়, তাহলে মন্দির উপকৃত হবে এবং আমরাও অনেক, সবাই রাজ্যের মানুষও খুশি হবে। এটা এই প্রকল্পে আসবে না, ধর্মীয় স্থানের মধ্যে রাখেনি, কিন্তু ইচ্ছা করলে আমরা রেস্কো মডেলে দিতে পারি।
কিন্তু তারা করে দেবে, আপাতত পয়সা লাগবে না, এটা ট্রেডার সাথে আলোচনা করে এটা করবে TSECL এখন যে প্রকল্পটা। আরেকটা করছে যেটা আমি ওই গঙ্গানগরে গিয়েছি, এটা ফ্রি, ওটা PMDBAN রাজ্য সরকারের টাকা এবং PMDBAN টাকা আমরা করেছি। এরকম ত্রিপুরা রাজ্যে প্রায় 40 থেকে বেশি গ্রামে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি সেখানে আমরা করেছি। তারা 3টা লাইট দিই আমরা, ঘরের ভিতরে 2টো, বাইরে 1টা, এর বাইরেও আমরা স্ট্রিট লাইটের মতো করে দিয়েছি ওদের। এটা খুব ভালো প্রকল্প। কিন্তু আপনি যেটা বলছেন এটা হবে না কেন, এটা ডোমেস্টিক অনলি, বিজনেসম্যানদেরও দিচ্ছি না আমরা দিতে পারবো না স্কিমে। তো এটা করার জন্য প্রস্তাব থাকবে। এখানে ট্রেডার শুনছে বোধহয়, নিশ্চয়ই ট্রেডার অফিসাররা আছে। তো তারা এই ইদানিং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা আমরা সমস্ত অফিসগুলি, আমরা মেইন অফিসগুলি সবগুলি যদি আমরা লাগিয়ে দিই, তাহলে আমাদের এই যে বিদ্যুৎ বাঁচবে, সেই বিদ্যুৎ দিয়ে আমরা বিরাট ব্যবসা করতে পারবো। আমরা বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্রি করতে পারবো। আমরা একটা নজির সৃষ্টি করতে চাই। 50,000 যদি আমরা করি, আর আমরা যদি 7 লক্ষ, যেটা আমাদের বলছি 7,53,076 জন ডোমেস্টিক আছে, যদি সবাইকে যুক্ত করতে পারি তাহলে ইতিহাস হবে ভারতবর্ষে। এবং কত টাকা আমরা সেইভাবে 1,639 কোটি টাকা বিদ্যুতের, তার মানে এই টাকা দিয়ে গভর্নমেন্ট কত কিছু কাজ করতে পারবে। এবং বিদ্যুৎ উৎপাদিত হবে 1506 মেগাওয়াট। আমাদের কত উৎপাদন এখন? 310। এই 50,000 পরিবার যদি দেই আর আমরা যদি নেই, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় 500 মেগাওয়াট। এই জন্য আপনাকে ধন্যবাদ এই কারণে দেই, আজকে এটা এনেছেন। আমরা প্রচার করছি, আমরা ফ্ল্যাক্স লাগাচ্ছি, আমরা এখনো ডিজিটাল টিভিতে সব দিন চলছে, আমরা পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিচ্ছি, টিভি চ্যানেলে প্রচার করছে। আমাদের জনপ্রতিনিধি আগরতলা শহরে আমাদের যারা কর্পোরেটর তারা খুব প্রচার করছে, অনেক MLA আপনাদের মধ্যে অনেকে প্রচার করছে। আমি অনুরোধ করব, এটা কিন্তু এখানে যারা আজকে আছে, কেন আমরা 10 দিনের মধ্যে বসাই না? আপনাদের 1 টাকাও লাগবে না। আর ব্যাংকের আর MLA মিনিস্টারদের যদি বলে কোনো ব্যাংক লোন দেব না, তাহলে তো এর থেকে দুঃখ আর কিছু নাই। আমাদের ডেপুটি স্পিকারের বিল কত আসে জানেন? 27,000 টাকা। কেন আমরা স্কোপ দিচ্ছি না? সুদীপ বাবুর বাড়িতে বাবার সমীর মোহনের নামে 2টো লাইন আছে, প্রচুর টাকা বিল আসে, এবং এটা কোনো পয়সাও লাগছে না। যাদের পয়সা আছে তারা কিছু টাকা দেবে, বাকিটা ব্যাংক দেবে। আমার মনে হয় আজকে আমরা যারা এখানে আছি তারা এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত, এবং আগামী দিনে যাতে আমরা এটাকে আমরা চাই ভারতবর্ষের সবার আগে, যেটা আমাদের চিত্তবাবু বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে সবার আগে যেন আমরা 50,000 বুঝতে পারি। আমরা এত তারিখের জন্য অপেক্ষা করব না। আজকে 60 জন যে আমরা আছি, 60 জন, গোপাল বাবুর অনেক বিল উঠে, ওনার মিসেসের নামে অ্যাকাউন্ট, কেন শুধু যদি বিদ্যুৎ দপ্তরের সাথে ঝগড়া করতেন? দরকার নেই তো, প্লেট বসিয়ে দিন, আমি ভেন্ডার পাঠিয়ে দেব। আমি আপনাদের সবার নম্বর জানি, সবার কাছে কেউ না কোনো ভেন্ডার যোগাযোগ করবে, ভেন্ডাররা, এবং এটা আমাদের রেজিস্টার্ড ভেন্ডার, দিল্লির কনসেন্ট নিয়ে TSECL তাদেরকে অনুমোদন দেয়। এবং অনেক টাটা কোম্পানিও আছে এখানে, বহুত সংস্থা আছে, তাদের কেউ কোনো সংস্থা একটু স্লো, বাকিরা অ্যাক্টিভ আছে। আমার অনুরোধ 15 দিনের মধ্যে জানান, আপনাকে সাক্ষী রেখে, আপনারও বিল আছে কত আমি জানি, লাগান। আমি তো আমার রেফারেন্স দিয়ে বললাম, কারণ আমি যদি বক্তৃতা দিতাম, যদি কেউ প্রশ্ন করতো আপনি লাগিয়েছেন কি না, আজকে উত্তর দিতে পারতাম না। তো সবাইকে বলবো যে এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি, এবং প্রস্তাবটা তখনই সফলতা আসবে যখন আমরা সবাই 15 দিনের মধ্যে, আমরা মিনিস্টাররা সবাই আগে করে নেব, ইয়েস অর নো,
ইয়েস অর নো? ইয়েস। সুতরাং আমরা 15 দিনের মধ্যে করব। বাকিরা যারা রুমে বসে শুনছে তাদেরকে বলবো, নতুবা জনগণ তাদেরকে লাঠিপেটা করবে। এক কথার মধ্যে আরেক কথা যাইও না ভাই, সিরিয়াস সিরিয়াস। কেন এমএলএ ফান্ড এলাকার ডেভেলপমেন্টের জন্য, তোমার বাড়ির ডেভেলপমেন্টের জন্য নয়। এটা তোমার বাড়ি, অন্য জায়গার দরকার না। আমার বাড়িতে আমি লাগাবো, কেন এমএলএ ফান্ডের টাকা দেবে? যাই হোক, আমি আবারও অভিষেক বাবুকে ধন্যবাদ জানাই। আর আপনি যেটা বলেছেন মার বাড়ির কথা, আমি কালকে পরশুর মধ্যে একজন ভেন্ডার আমাদের ট্রেডার আপনার সাথে যোগাযোগ করবে, তাদের কীভাবে করতে পারে তাদের সাথে কথা বলে ঠিক করে নেবে। সবাইকে ধন্যবাদ।